এই ধরনের নিজস্ব খাবারগুলি আমাদের কাছে খুব ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে এইসব রান্নাগুলি করি। কি দিয়ে কি রান্না করেছি একটু পরেই সব আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। পাবদা মাছের ঝাল রান্না করব। মাছগুলো আরও আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, নরমাল হয়ে গেছে। এখন একটা একটা করে পাবদা মাছগুলো শিলের উপর এভাবে ডলা দিয়ে একেবারে সাদা করে নেব। তারপরে লবণ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। যে কোনো মাছ বাজার থেকে আনার পর কেটে ধুয়ে এমনিই রেখে দেই, লবণ মাখিয়ে ধুই না। রান্নার আগে বের করে পরিষ্কার করে লবণ মাখিয়ে ধুয়ে নেই। যে কোনো মাছ লবণ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখলে ৩-৪ দিন পরে ওই মাছের স্বাদ আর ভালো থাকে না। ওটার ভিতরটা ফোমের মতো হয়ে যায়, বরফ ঢুকে। বরফটা যখন গলে যায় তখন ভিতরটা একেবারে ফোমের মতো হয়ে যায়। এই কারণে মাছ কেটে নর্মালভাবে ধুয়ে ফ্রিজে রেখে দিতে হয়। তাহলে ১ মাস ফ্রিজে থাকলেও ওই মাছের স্বাদ ঘ্রাণ নষ্ট হবে না এবং মাছ তাজা মাছের মতোই থাকবে। যেমন এই মাছগুলি আনা হয়েছিল ১৫-২০ দিন আগে, এখনও একেবারে তাজা মাছের মতোই আছে। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। পাবদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ আর সামান্য সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এখন গরম তেলে ছেড়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে দেওয়াতে মাছগুলো আর ফাটছে না। ওই বাটিতেই কুচানো পেঁয়াজগুলো একটু কষলিয়ে নরম করে নেব। বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। খুব সুন্দর মতো ও পিঠটা ভাজা হয়ে গেছে। এই পিঠটাও এরকম লালচে করে ভেজে উঠিয়ে নেব। এদিকে কাজের ফাঁকে ফাঁকে সবার জন্য সোডার দ্রবণ তৈরি করছি। ওদের বাপ বেটা ২ জনকে দিয়েছি, এখন আমার জন্য তৈরি করব। আপনাদেরকে একটু দেখাবো। গ্লাসে ২ টেবিল চামচ লেবুর রস নিয়েছি, তার উপর ১/২ চা চামচ বেকিং সোডা দিয়েছি। সাথে সাথে বিক্রিয়া করে একেবারে গ্লাস ভর্তি হয়ে গেছে। বিক্রিয়াটা থেমে গেলে নর্মাল জল দিয়ে খেয়ে নেব। এটা হলো গ্যাস্ট্রিকের মহা ওষুধ। আমাদের সবার প্রচুর গ্যাসের সমস্যা ছিল। গ্যাসের কারণে এটা খেতে পারতাম না, ওটা খেতে পারতাম না। ঠাকুরের আশীর্বাদে আজ প্রায় ২-৩ মাস যাবৎ সব ধরনের খাবার খাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। কালো জিরা আর কাঁচামরিচ ফোড়নে দিয়ে মাখানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢেকে ঢেকে পেঁয়াজটাকে নরম এবং লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসছে, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১.৫ চা চামচ গুঁড়ো মরিচ। চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছি। দিয়ে দেব ছেঁচে রাখা একটা টমেটো। ডিপ ফ্রিজ থেকে বড় একটা টমেটো নামিয়ে উপর দিয়ে ধুয়ে ছেঁচে রেখেছিলাম এবং দিয়ে দিলাম।
টমেটো থেকে কিছুটা জল বের হয়ে যাবে। এই জলেই মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে। এসব রান্নায় মশলা ভালোভাবে কষানো হলেই তরকারিটা খেতে খুব ভালো লাগে। এই দেখুন, কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছিলাম, এরই মধ্যে মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। ভেজে রাখা পাবদা মাছগুলি দিয়ে দিলাম। সাথে 2টা কাঁচামরিচও ফালি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। একেবারে অল্প তাপে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব। 5-6 মিনিট পর দেখুন কত সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। পেঁয়াজগুলো গলে একেবারে নরম হয়ে গেছে আর রান্নাটা দেখতে খুবই চমৎকার লাগছে। চুলাটা অফ করে দিলাম, এখন নামিয়ে নেব। পাবদা মাছের ঝালটা দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে কালো জিরা ফোড়নে দেওয়াতে রান্নাটা খুবই চমৎকার লাগবে আশা করি। পেঁপে আলু ভর্তা বা মাখা করব, তার জন্য 1 ফালি পেঁপে আর একটা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি অল্প জলে। একেবারেই কম করে জল দিয়েছি। আলু পেঁপে সিদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও শুকিয়ে যাবে। একটু লাল লাল হলে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। প্রায় 7-8 মিনিটের মতো ঢেকে রান্না করেছিলাম, এরই মধ্যে সব সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়েছি। জল শুকিয়ে একেবারে লেগে গেছে। তবে চুলাটা অফ করে দিলেও এই কড়াই সহজে ঠান্ডা হয় না। ঠান্ডা হলে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। সব রান্নাবান্না টেবিলে নিয়ে আসলাম, এখন আমাদের জন্য খাবার বেড়ে নেব। 2 জনের জন্য ভাত বেড়ে নেই, তারপর মাখাটা করে নেব। মরিচ টালিয়ে এনেছি। এভাবে পেঁপে ভর্তা করলে ইয়ের মতো লাগে, বেগুন ভর্তার মতো লাগে। মরিচ একটু বেশি করে দিয়ে, কারণ এই মরিচগুলোতে ঝাল একেবারেই কম, তবে খেতে খুবই চমৎকার, অসাধারণ স্বাদের হয়। মরিচ ভাজার তেল, পেঁয়াজ, কেউ বলে মাখা, কেউ বলে ভর্তা। আমাদের ওদিকে আমরা সবাই এ ধরনের খাবারগুলিকে ভর্তা বলি। হাত দিয়ে মেখে করি বা পাটায় বেটে করি, এগুলিকে ভর্তাই বলি। কেউ আবার ভর্তা বললে অন্য কিছু মনে করেন হয়তো বা, এ কারণেই বলি কোনো দেশের গালি কোনো দেশের বুলি। বাচ্চা তো খাবেও না এসব, বাসায় থাকলে অবশ্য খাইতো। রাতের জন্য আর রাখবো না, কাঁচা পেঁয়াজ দিছি তো গন্ধ লাগবে।
এক সাইডে দিয়ে দিই কে পাবদা মাছের ঝাল। বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে করছি। গতকাল মসুরের ডাল রান্না করছিলাম, রয়ে গেছে। চমৎকার হয়েছে দেখুন। মা গো কি চমৎকার, দারুণ হয়েছে এটা। অল্প অল্প একটু শাক ওই দিন কাটছিলাম যে মনে হচ্ছে বেশি হবে রান্না করলে, তো একটু বক্সে ঢুকে রাখি দিছি। ওইটা ভাবলাম আজকে রান্না করি, তুমি তো শাক খাইবার পছন্দ করো বেশি। দারুণ হয়েছে। ভর্তা খুব দারুণ হয়েছে। খুবই চমৎকার হয়েছে গো। এরকম ভর্তা হলে তো আর কিচ্ছু লাগে না। কোনো দেশের গালি, কোনো দেশের বুলি। আমরা এই ধরনের হাতে মাখা বা পাটায় বাটা খাবারগুলিকে ভর্তা বলি। কেউ বলে মাখা বা বাটা, এটা যার যার একটা আঞ্চলিক ভাষা। আমাদের ভাষা এরকমই। সেদিন একজন প্রিয় দিদি তিল ভর্তার ভিডিওটি দেখে কমেন্টস করেছিলেন, আপনারা এগুলিকে ভর্তা কেন বলেন? আমরা বলি বাটা। কোনো কিছু মাখা করলে যেমন আলু মাখা করি, আপনারা বলেন ভর্তা। এই প্ল্যাটফর্মে না আসলে এই সব বিষয়গুলি অজানাই থেকে যেত আমার। আমার কাছে খুব ভালো লাগে বিভিন্ন অঞ্চলের চালচলন, রান্নাবান্না, ভাষা এসব দেখতে এবং শুনতে। খাবারগুলি বেড়ে নিচ্ছি এমন সময় বিদ্যুৎ চলে গেছে। জানালার গ্লাসগুলো ভালো করে খুলে দিয়ে আসি, অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। তবে পেঁপে আলু মাখাটা খুবই চমৎকার হয়েছে। একবার এভাবে পেঁপে আলু সিদ্ধ করে মাখা করে খেয়ে দেখবেন। এই সময় বিদ্যুৎ চলে গেলে কেমনটা লাগে। তবে অবশ্য আমাদের সমস্যা হয় না, দক্ষিণে জানালা খোলা থাকলে অনেক হাওয়া। আমরা ফ্যান চালাই না দিনের বেলায়, রাতেও চালাই না, শুধু পার্থ ফ্যান চালায়। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। প্রতিদিন আপনাদের সুন্দর এবং গঠনমূলক কমেন্টসগুলি দেখে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। আমার মতো সাধারণ একজন গৃহিণী ঘরের কোনায় বসে সারা জীবন ঘরের কাজ করেছি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি, বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। গত 3 বছর যাবৎ, গত 3.5 বছর যাবৎ ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মে এসে আপনাদের সান্নিধ্য পেয়ে আপনাদের সাথে কথোপকথন হচ্ছে কমেন্টসের মাধ্যমে, এটা যে আমার কাছে কত ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদের কমেন্টসগুলি দেখলে বোঝা যায় আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি। সেই আবদার থেকে একটা কথা বলছি। গত 3.5 বছর আগে ইউটিউবে স্বপ্নাজ ব্লগ নামক এই চ্যানেলটি খুলেছিলাম। সেই থেকে এই পর্যন্ত 2-1টা ভিডিও মাত্র ভাইরাল হয়েছিল। আপনারা সবাই বলেন ভিডিও অনেক সুন্দর হয়, আমার কথা শুনতে ভালো লাগে, আমার রান্না দেখতে আপনাদের কাছে ভালো লাগে, আমার রান্না আপনারা করেও খেয়েছেন, অনেক ভালো লাগে। কিন্তু আমার প্রশ্ন হলো, এত ভালো যখন হয়
তাহলে আমার ভিডিও ভাইরাল কেন হয় না? আপনারা যদি একটু সহযোগিতা করতেন, অবশ্যই আমাদের ভিডিওগুলি ভাইরাল হতো এবং অনেকের সাথে তাল মিলিয়ে চলতে পারতাম। আমার চোখের সামনে নতুন চ্যানেল খুলেছে, এইরকমও অনেক দেখেছি। ওদের কিন্তু এখন হাজার হাজার এবং লক্ষাধিক ফলোয়ার হয়ে গেছে। আমার মাত্র 13,000 ফলোয়ার। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যতজন প্রতিদিন আমাদের ভিডিওগুলি দেখেন, একটা করে লাইক কমেন্টস এবং শেয়ার করতেন, তাহলে এতদিনে আমাদের চ্যানেলটিও কিন্তু অনেক বড় হতো। এটা শুধু আমাদের একার চ্যানেল নয়, আপনাদেরও। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখেন, আপনারা কি মনে করেন না এটা আপনাদের চ্যানেল? আমি তো মনে করি স্বপ্নাজ ব্লগ আপনাদের সবার চ্যানেল। আপনারা যেভাবে কমেন্টসের মাধ্যমে লেখেন যে আমাদেরকে অনেক ভালোবাসেন, সেই ভালোবাসা থেকে বলছি, ভালোবেসে সবাই একটা করে লাইক দিলে অন্তত এতদিনে আমাদের চ্যানেলটি আরো অনেকের কাছে পৌঁছে যেত। আমি যদি প্রতিনিয়ত আপনাদেরকে আমার সংসারের বা পরিবারের খুঁটিনাটি সব বিষয়গুলি, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বিষয়গুলি আপনাদের সাথে কষ্ট করে শেয়ার করতে পারি, আপনারা কেন দেখে কষ্ট করে মাত্র একটা লাইক দিতে পারবেন না? আজকেই দেখব কারা কারা আমাকে ভালোবাসেন, কারা একটা লাইক দিয়ে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিতে সহযোগিতা করছেন। আমি আপনাদের সবাইকে জানাবো অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমি মনে করি আপনারা সব কিছুই করতে পারেন, যেমন একটা চ্যানেল ডুবাতেও পারেন, আর ভালোবেসে একটা চ্যানেল ভাসাতেও পারেন। আমাদের ভিডিওতে এরকম কোনো কার্যক্রম কখনো দেখাই না যে দেখে আপনাদের কাছে বিরক্তি লাগবে বা দৃষ্টিকটু লাগবে, এরকম কখনোই দেখাই না। যারা এরকম ভিডিও করে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়, আমাদের কেন হয় না এটাই আমি বুঝি না। তাহলে কি আমাদের মতো সাধারণ নিরীহ ভদ্র মানুষের কখনোই কি কোনোদিন কোনো দিক দিয়ে উন্নতি হবে না? এত কষ্ট করে ভিডিও বানাই, এত চেষ্টা করেও ভালো কিছু দেখতে পাচ্ছি না। তার জন্যই মনে জমে থাকা অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। এখন বলি, পেঁপে ভর্তাটা যেরকম চমৎকার হয়েছে, পাবদা মাছের ঝালটাও তেমনি চমৎকার হয়েছে। প্রতিদিন এরকম একটা চমৎকার খাবার খেতে পারলে আর কিছুরই দরকার নাই, এই একবেলা খাবারই যথেষ্ট। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।